ঋতব্রত, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম। এই খবরটার জন্যই বসেছিলাম। বিধানসভায় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শোনার পর হাততালি না দিয়ে পারলাম না। আপনারাও হাততালি দেবেন অন্তত কমেন্ট সেকশনেও। এই ঋতপন্থী তৃণমূলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। কোথায় বললেন? কোনো জনসভা থেকে নয়, একেবারে বিধানসভার মধ্যে বসে তৃণমূলপন্থী অর্থাৎ মানে কালীঘাটপন্থী তৃণমূল কুণাল ঘোষেদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বললেন, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে এদের বিরুদ্ধে, যেখানে এরা ত্রিপল চুরি করেছে, ত্রাণ চুরি করেছে বা যে কোনো অভিযোগ যদি থাকে, সেই অভিযোগ একেবারেই আমাদের এসে মানে পুলিশে গিয়ে নথিভুক্ত করান। আমরা কথা দিচ্ছি এদের বিরুদ্ধেও সমান ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকাল অ্যাকচুয়ালি বিধানসভার মধ্যে যা যা ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী মানে এই ঋতব্রতপন্থী তৃণমূলদের কাছাকাছি চলে আসার একটা যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল, সেটা অনেকটাই কিন্তু দূরে সরে গেল ঋতব্রতদের একটা ভুল চালে। গতদিন ঋতব্রতপন্থী তৃণমূলদের একটা ভুল চালে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে তার আবারও সেই বিরোধী দলনেতার মতো ভূমিকা জাগ্রত হয়ে উঠল। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বললেন যে তোমার মধ্যে এই লেনিনের সত্তা যে জাগ্রত হয়ে গেছে, তোমার কথা আজকে বিরোধী দলনেতার মানে ঋতব্রতকে ইঙ্গিত করে বললেন যে তোমার কথা আজকে বিরোধী দলনেতার মতো কথা নয়, তুমি আজকে লেনিনপন্থীর মতো কথা বলছো। এবং তারপরেই হঠাৎ করে একটা মানে অসাধারণ ঘটনা ঘটলো বিধানসভার মধ্যে, যেটা জেনারেলি কখনো ঘটে না। কুণাল ঘোষকে নিজের বক্তব্যের মধ্যে বলার সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষকে শোনাবো, পুরোটাই প্রথমে শুনিয়ে দিলে কি করে হবে, শোনাবো আপনাদের সামনে। এবং এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন, জেনে গিয়েছেন বিদেশে চলে যাবেন, অনুমতি চেয়েছেন কোর্টের কাছে। এমনিতে তার আপত্তি নেই, মানে তার কোনো স্থগিতাদেশ বা তার কোনো মানে নিষেধাজ্ঞা নেই যাওয়ার, কিন্তু তিনি আবেদন জানিয়েছেন একবার যদি যান পাখি আর ফিরবে না। আলোচনা করবো সে পার্টটাও। এবং তার বিরুদ্ধে নতুন একটা অসাধারণ তথ্য এসেছে, সেটা হচ্ছে সিআইডি তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় 30শে জুন। কেন বলবো, এটাও বলবো যে এই যে ফিরহাদ হাকিম ঋতব্রতপন্থী তৃণমূল হয়ে গিয়ে কার্যত ওই তারা অত্যন্ত বাজে, যারা তাদের ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি, তারা দুর্ভাগা বলে যে অপমানটি করেছিলেন সমস্ত অন্যান্য সম্প্রদায়ের মানুষের, তিনি হঠাৎ করে ঋতব্রতপন্থী তৃণমূল হয়ে যাওয়ার ফলে তিনি বেঁচে যাচ্ছিলেন। শুভেন্দু অধিকারীর গতদিনের বিধানসভায় দাঁড়িয়ে এই নেওয়া সিদ্ধান্ত, এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী অন্তত এবারে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে এই গদ্দার ফিরহাদ হাকিমকে বার করে দিয়েছেন। অন্তত কালীঘাটপন্থী তৃণমূলের আর তার কোনো জায়গা নেই বলে একেবারেই বার করে দিয়েছেন। অসাধারণ কিছু খবরের ভান্ডার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, শুনলে অভূতপূর্ব সবাই আনন্দিত হবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরটি শোনানোর জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম। আর আমাদের লড়াই যে সার্থক, আমরা যে পথে কথা বলি, আলটিমেটলি আজ না হলেও কাল সেই ঘটনা ঘটে, তারই ইঙ্গিত আজকে আপনারা পাবেন বিধানসভার গতকালের ঘটনা শুনলে। আমরা বলেছিলাম যে তৃণমূলের ভালো এবং খারাপ হয় না, এবং এই ঋতপন্থী তৃণমূল, যাকে বালিশ চাটান না কি একটা বলে কুণাল ঘোষ, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত। তার কারণ এরা কোনোদিন মানে মানুষের জন্য কথা বলেনি, এদের বোধোদয় হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে এরা এখনো পর্যন্ত ওই দুর্নীতি, ওই নারী নির্যাতনের পক্ষেই সওয়াল করে যেতেন। আসুন শুরু করা যাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হয়েছে ব্যাপারটা। গতকাল প্রথমে বিরোধী দল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শোনাবো, যেখানে প্রথম থেকেই তিনি তিনি যে বিরোধী দলের যে স্পিচ রেখেছিলেন, সেই স্পিচে আমার মনে হয় শুভেন্দু অধিকারী খুব মানে কি বলবো, মানে সেটা এক্সপেক্ট করেননি ঋতব্রতর কাছে। কেন না, এই ঋতব্রতরা এখন কি চাইছে, যে মুসলিমদের সমর্থন পেতে। এরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথায় আর নেই তাদের, কাজেই সাধারণ মানুষের কাছে গেলে এদের একটি ভোটও জুটবে না। সেই কারণে মুসলমান ভোট টানার জন্য বিধানসভাতে
সম্পূর্ণরূপে আমি যেটুকু স্পিচ শুনেছি, কেন ওই সমস্ত হকার উচ্ছেদ, এই সমস্ত মেটিয়া বুরুজে হবে, কেন বড় বাজারে হবে না, এই ধরনের ইঙ্গিত করে কার্যত সংখ্যালঘু মন পাওয়ার চেষ্টা করলেন। এরপরে মানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বললেন যে আজকে আপনার বক্তব্য বিরোধী দলনেতা হিসেবে ছিল না, আপনার হৃদয়ে ছিল আজকে কার্ল মার্কস আর মস্তিষ্কে ছিল লেনিন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই অংশটা আপনাদের সামনে শোনাবো একবার। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো, পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছিল, যারা একটা সময় বলেছিল নেতাজিকে কজর কুকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি, তাদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি বলছেন এখানে এই হচ্ছে, তা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছেছে, বললেন না কেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? শুনলেন, এই গেল প্রথম বক্তব্য। এবার আসুন, আজকে অনেকগুলো দারুণ দারুণ খবর আছে, শুনলে চমকে যাবেন। শেষ পর্যন্ত শুনবেন, কিন্তু কোনো মিডিয়ায় খবরগুলো দেবে না আপনাদের সামনে। শুনবেন, যারা শেষ পর্যন্ত শুনবেন অবাক করা তথ্য পাবেন আজকে। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে শুভেন্দু অধিকারী যখন ভাষণ দিতে উঠলেন, তখন তো তিনি পরিষ্কারভাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে শুরু করে নারী নির্যাতন যারা করবেন তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেগুলো আমি শোনাবো। অভূতপূর্ব ঘটনা ঘটেছে, মানে দেখাবো সেই ভিডিওগুলো। কিন্তু এই সমস্ত বক্তব্য হজম হচ্ছিল না ঋতব্রতপন্থী তৃণমূলের। হঠাৎ করে শুভেন্দু অধিকারীর প্রায় 1 ঘন্টা বক্তব্যের শেষের দিকে তারা ওয়াক আউট করে চলে গেলেন। ঠিক আছে, ওয়াক আউট করে চলে গেলেন। শুভেন্দু অধিকারী তখনও স্পিচ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী হিসেবে বক্তব্য রাখছেন, তার সত্ত্বেও এই ঋতব্রতপন্থী তৃণমূলরা বেরিয়ে চলে গেলেন, কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলরা তারা বসে থাকলেন। শুভেন্দু অধিকারী ওই সময় বললেন, এই দেখো, মানে নতুন তৃণমূল দাবি করা নতুন তৃণমূল চলে যাচ্ছে আর কালীঘাটপন্থী তৃণমূল কিন্তু থেকে যাচ্ছে। এই বক্তব্য শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল। একটা ছোট্ট অংশ শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল, কালীঘাট তৃণমূল থেকে গেল আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। শুনলেন, কিন্তু কি ঘটনাটা ঘটেছিল পুরোটা দেখার নিশ্চয়ই আপনাদের ইচ্ছা রয়েছে। সেই পুরো ঘটনাটা আপনাদের সামনে দেখাবো, একটু মন দিয়ে দেখুন। আমি একটু স্পিডে দেখানোর চেষ্টা করছি, তার কারণ একটু বড় ঘটনা। কিভাবে ওয়াকআউট করে যাচ্ছে শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছেন, তখন এই ঋতপন্থী তৃণমূলরা তারা ওয়াকআউট করে চলে যাচ্ছেন, এবং তখন শুভেন্দু অধিকারী বক্তব্য শেষ করেননি, দাঁড়াচ্ছেন। এরপরে একটা অসাধারণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে কুণাল ঘোষ তখন মাইক নিয়ে কিছু বলতে চান। তখন শুভেন্দু অধিকারী তাকে অনুমতি দেন, স্পিকার অনুমতি দেননি, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে অনুমতি দেন, বলেন আপনি বলুন, তার মাইকটা অন করা হয়। তখন কুণাল ঘোষ বলেন যে এই যে যারা আজকে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার প্রত্যেকটা বক্তব্যকে আমরা সমর্থন করছি, এরা চলে যাচ্ছে কিন্তু আমরা আপনার প্রত্যেকটা বক্তব্যকে সমর্থন করছি। শুধু আপনার কাছ থেকে একটাই দাবি আমাদের, সেটা হচ্ছে এই যে যারা আজকে আমাদের মানে তৃণমূলের সাথে গাদ্দারি করে মানে শুধু মানে কিছু পাওয়ার লোভে এরা চলে এসেছে, এদের বিরুদ্ধেও অপরাধমূলক কোনো অভিযোগ থাকলে যেন সমান মানে গুরুত্ব দিয়ে এদের যেন তদন্ত হয়। এবং আরো কিছু ওই ঋতব্রতকে রেপিস্ট টাইপের এরকম কিছু বলার যখনই চেষ্টা করলেন, তখন মাইকটা দেখলাম বন্ধ করে দেওয়া হয়। আমি সেই অংশটা আপনাদের সামনে শোনাবো, এবং এরপরে শুভেন্দু অধিকারী কি কনফার্মেশন দিয়েছেন সেইটাও আমি শোনাবো। আগে দেখুন এই ঘটনাটা, বেনজির ঘটনা। বেনজির তার কারণ মুখ্যমন্ত্রী বলাকালীন কাউকে মাইক অ্যালাউ করা হয় না, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং কুণাল ঘোষকে মাইক অ্যালাউ করেছিলেন। তার মানে ঋতব্রতপন্থী তৃণমূলদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ইতিমধ্যে ক্ষোভ জন্মে গিয়েছে। দেখুন ভিডিওটা, তারপরে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা যেটা নারী নির্যাতন বলছেন, নারী নির্যাতন বলছেন, একটা
দেখলেন, এই হলো ঘটনা, একটা অসাধারণ ঘটনা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলাকালীন বিরোধী কাউকে বলতে দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, সেই অবস্থায় বিরোধী কাউকে বলতে দেওয়ার নজির আমাদের এই ইয়েতে নেই, বিধানসভায় নেই। এর পরে কুণাল ঘোষের এই বক্তব্যের পরে শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী খুব শান্তভাবে বললেন যে আপনাদের কাছে যদি এই ঋতপন্থী তৃণমূল, নতুন তৃণমূল দাবি করা যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের বিরুদ্ধে যদি ওই মানে গোডাউন খুললেই যদি ত্রাণের কাপড়, ত্রাণের ত্রিপল বেরিয়ে যায়, কিংবা কোনো অভিযোগ আপনাদের কাছে থেকে থাকে, আপনারা রেজিস্টার করান, আমি কথা দিচ্ছি এদের বিরুদ্ধেও সমানভাবে পদক্ষেপ নেওয়া হবে। আর এটাই আমরা চেয়েছিলাম। তৃণমূলের ভালো খারাপ কিছু হয় না। আজকে কুণাল ঘোষকে, মানে কুণাল ঘোষ যতটা অপরাধী ছিলেন, আজকে এই ঋতব্রতপন্থী তৃণমূলরা তার থেকে কোনো কম অপরাধী নয়, ফিরহাদ হাকিম তার থেকে কোনো কম অপরাধী নয়। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা অত্যন্ত সন্তোষজনক একটা বক্তব্য। শুনুন বক্তব্যটা, তার কারণ এই বক্তব্য আপনার মনের বক্তব্য। শুনুন এই বক্তব্যটা কোথায় বলছেন মুখ্যমন্ত্রী, কোনো জনসভা থেকে নয়, শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বলছেন, যেখান থেকে আইন মানে তৈরি হয় এবং তার বক্তব্যটা রেকর্ড হয়েছে। এটা মানে অর্থাৎ কোনোভাবে অস্বীকার করা যাবে না বা এটা নিয়ে আর কোনো অল্টার করা যাবে না। শুনুন বক্তব্যটা। আমি, আপনারা বসুন, মাত্র দেড় মাসে 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী। আপনাকে আমি বলবো, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম। শুনলেন? দেখুন, রাজনৈতিক ভাষণ অল্টার করা যায়, বলা যায় আমি কালকে এটা বলেছিলাম, আজকে অস্বীকার করে বলতে পারি না এটা তো আমি বলিনি, কিন্তু এটা রেকর্ড হয়ে থাকলো। আর শুভেন্দু অধিকারী এক কথার লোক, তিনি যা বলেন তাই করে দেখান। কাজে এই যে ঋতব্রতপন্থী তৃণমূলের বিরুদ্ধে এই যে 60 জন, জাভেদ খান থেকে শুরু করে সাবিনা ইয়াসমিন, তাদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে। তো এরা যদি ভাবে গিয়ে বেঁচে যাবে ওখানে গিয়ে, তো নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী এবার যে বিধানসভার মধ্যে থেকে একেবারে গ্রিন কার্ডটা তুলে দিলেন কালীঘাটপন্থী তৃণমূলদের মধ্যে, অর্থাৎ পুরো নারদ ব্যাপারটা হয়ে গেল। তোরা দুজনেরটা বুঝে নে, কে কার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ আনতে পারিস, কে কার বিরুদ্ধে সব থেকে বড় পুলিশে গিয়ে কমপ্লেন করতে পারিস, সেটা তোরা সামলে নে। আর যারাই করবি, পুরো বক্তব্যটা আমরা সাংবিধানিকভাবে হ্যান্ডেল করব বলে মুখ্যমন্ত্রী এই কথা বললেন। এইখানে আমি আপনাদের সামনে যেটা বলবো, শুভেন্দু অধিকারী অনেক একটা মারাত্মক বক্তব্য বলেছেন। সেই বক্তব্যটা হচ্ছে যে আগামী সেশনে বিধানসভায় একটা বিল আসতে চলেছে। তিনি প্রথমে বলেছেন যে দুর্নীতিবাজদের কোনো রকমেরই কিন্তু এই রাজ্যে জিরো টলারেন্স এবং তাদের মানে জেলেই ঠাঁই হবে। এইখানে একটা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএসে ওই 324 কোটি টাকার দুর্নীতির কথা তিনি বলেছেন, যে কাউকে একটা কোনো একটা কোম্পানিকে তিনি অবৈধভাবে পাইয়ে দিয়েছেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 1100 বা 1200 কোটি টাকা পার ইয়ার কয়লা পাথর থেকে তুলে সেগুলোকে আলটিমেটলি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি কিন্তু ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইয়ে এই কালোবাজারি হতো বলে সেই কথা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং তিনি এরপরে যেটা বললেন যে এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, আমাদের সামনে বিল আসছে, যে এই বিলের মাধ্যমে এই সমস্ত বিল্ডিংগুলোকে আমরা নিলামে তুলে যে এদের এইগুলোকে আইদার আমরা সেই অর্থ সংগ্রহ করে গরিবদের মানে বাসা তৈরি করে দেবো, আর না হলে এইগুলোর মধ্যে ওই ফুটপাতে কিংবা আপনার ফ্লাইওভারের নিচে যে সমস্ত বিনিদ্র রজনী যে সমস্ত দুস্থ মানুষরা কাটান, তাদের আশ্রয়স্থল করে দেবো ওগুলোকে। একটা অসাধারণ বক্তব্য। আর এটা জানার পরই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানের টিকিট ধরতে শুরু করলেন? আমি জানি না সপরিবারে যাওয়ার তিনি প্ল্যান করছেন কিনা, কিন্তু এত সহজে তিনি পারমিশন পাবেন বলে তো মনে হয় না। আমি শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা মাফিয়া
তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। একটা অসাধারণ বক্তব্য শুভেন্দু অধিকারীর, এবং তিনি এই কথা বিরোধী দলনেতা থাকা অবস্থাতেও বলেছিলেন যে এই সমস্ত যারা অবৈধভাবে করেছেন তাদেরগুলো একটা সময় আসবে, তাদের এই নির্মাণগুলোকে ভেঙে কিংবা তাদের ওই নির্মাণগুলোতে আমরা গরিব মানুষের জন্য তাদের আশ্রয়স্থল খুলে দেবো। কোনোদিন হতেই পারে যে শান্তিনিকেতনে ফুটপাতে যারা আজকে নিচে বিনিদ্র রজনী আকাশের তারা গুণে যারা বাধ্য হচ্ছেন তাদের দিন এবং রাত কাটাতে, তারা হয়তো একটা দিন সময় আসবে শান্তিনিকেতনে বাড়ির ছাদের তলায় তারা হয়তো ঘুমানোর সুযোগ পাবেন। এমন দিন আমাদের হয়তো আর দূরেও নেই। এইখানে আমি আপনাদের সামনে আরো যে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য না দিলেই নয়, সেটা হচ্ছে দেখুন যে একটা মানে হার্ট টাচিং একটা মানে ইয়ে এসছে, একটা ভিডিও ওই বিধানসভার মধ্যেই। শুভেন্দু অধিকারী যখন বক্তব্য বলছিলেন যে ওই যারা রেপিস্ট, সেটা তিনি হাঁসখালি থেকে, কামদুনি থেকে কিংবা কসবা থেকে শুরু করে দুর্গাপুর আইকিউ সিটি থেকে শুরু করে সমস্ত ঘটনা, রিসেন্ট এবং পুরনো সমস্ত ঘটনার উল্লেখ করে বললেন প্রত্যেকটির বিচার তিনি নিশ্চিত করবেন। 0 টলারেন্স, মহিলাদের উপর অত্যাচারের জন্য 0 টলারেন্স তিনি বললেন। সেই সময় একটা হৃদয় বিদারক চিত্র, আজকে আরজি করের মা তিনি ওখানে বিধানসভায় পৌঁছে গিয়েছেন বিজেপির মানে কি বলবো, বিজেপির সাহায্যে এবং তার নিজের যোগ্যতায়, এবং সেই মা কিন্তু এই ঘোষণার পর চোখের জল আর তার বাদ মানেনি। এবার বোধহয় তিনি কোথাও গিয়ে একটা আশা দেখতে পেয়েছেন। শুভেন্দু অধিকারী একটা ফাইল খুলে বলেছেন ইতিমধ্যে 3 জন অফিসারকে আমরা সাসপেন্ড করেছি। আপনারা জানেন যে বিনীত গোয়েল সহ আরও যারা ছিলেন, বিবেক গুপ্তা বোধহয়, আরও যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং তিনি এটা যখন বলছিলেন কান্নায় ভেঙে পড়লেন বিধানসভার মধ্যেই, একজন বিধানসভার প্রতিনিধি হয়ে। হৃদয় বিদারক চিত্র, এটা দেখাবো আপনাদের। খুঁজে খুঁজে বার করব, আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে, অভয়ের বিচার দিতে 3টা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা তার পরিবার বিচার পাবে, ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। দেখলেন অসাধারণ ভিডিও, এবং মানে এই যে পুরো ঘটনাটা গতকাল বিধানসভার মধ্যে হয়ে গেছে, সেটা আমাদের অনেকগুলো সংশয়ের নিরসন করে দিয়েছে। এক, যে এই সমস্ত ফিরাদ হাকিমের মতো মানে এই সমস্ত মানে নেতারা, এরা কার্যত রাজনীতির ছত্রছায়ায় যখনই কেউ ক্ষমতায় আসবে তার পাশে থেকে নিজেদের, এই যে আজকে ভাবুন না, আপনারা তো দেখেছেন আজকে যে বিধাননগরের যিনি মেয়র ছিলেন সেই সব্যসাচী দত্ত, তার বান্ধবী, মানে তৃণমূলের তো কমন, সবারই একটা করে নিজের ঘরে সবারই স্ত্রী রয়েছে, আবার সবাই অন্যের স্ত্রীকে মানে নিজের বান্ধবী করে নেন, এবং সেই বান্ধবী করার পর 3 কেজি তার বান্ধবীর বাড়ি থেকে বা সোনা বেরিয়েছে, যার বাজার মূল্য 4 কোটি টাকা। সেই সমস্ত খবর আপনারা পেয়ে গিয়েছেন। অর্থাৎ ওই পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি যারা রয়েছে না, এদের একটু যদি খোঁজ খবর নেন, প্রত্যেকের এদের বান্ধবী রয়েছে।
এদের প্রত্যেকের বান্ধবী রয়েছে, এদের প্রত্যেকের বান্ধবীর কাছেও যদি এরকমভাবে সঠিকভাবে তদন্ত হয়, যারা আজকে এই ঋতপন্থী তৃণমূল হয়ে সৎ সাজার চেষ্টা করছেন, আমার মনে হয় অভিযোগ আসলে পুলিশ তদন্ত করে খতিয়ে দেখলে শর্ত সাপেক্ষে যদি দেখে, নিঃস্বার্থভাবে যদি কোনোভাবে দেখে, তাহলে এদের বাড়ি থেকেও এই একই চিত্র কিন্তু ধরা পড়বে। কাজেই মানে এই প্রত্যেকটি লোক আজকে সব্যসাচী সুযোগ পেল না, তাই এই সব্যসাচী দত্ত তো ঋতপন্থী তৃণমূল হয়ে থেকে যেতে পারতো, তাহলে তার বান্ধবীও বেঁচে যেত। টোটাল 6 কেজি সোনা পাওয়া গেছে দুজনের বাড়িতে, এখনো পর্যন্ত 6.5 কেজি সোনা পাওয়া গেছে। মানে বাড়ির মধ্যে আজকে গরিব মানুষের 6.5 কেজি লোহা পাবেন না, আপনি লোহা পাবেন না গরিব মানুষের বাড়িতে 6.5 কেজি। তারা সেগুলো বিক্রি করে, টিন ভাঙা লোহা ভাঙাতে বিক্রি করে যে 30 টাকা 50 টাকা পাবে, সেটুকু তাদের বাড়িতে আজকে পাবেন না। এদের 6 কেজি সোনা রয়েছে বাড়িতে, এবং সেইগুলো আজকে এই যে ঋতপন্থী তৃণমূলের দলে মিশে গেলেই ব্যাস হয়ে যেত। তাই আমার মনে হয় শুভেন্দু অধিকারী সেদিকেই ইঙ্গিত করেছেন যে যদি কোনো অভিযোগ থাকে, এবার কিন্তু বাকি কাজটা কালীঘাটপন্থী তৃণমূলকে করতে হবে। দেখুন, এবার কিন্তু কুণাল বাবুদের পুরো ফুলটস বল দেওয়া হয়েছে একেবারেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেও এই মুহূর্তে অন্তত একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেখানে একটা লোপ্পা বল দেওয়া হয়েছে যে এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা দাও। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের নেতা নেতৃত্বরা, ওই ফিরাদ হাকিম বলুন, অরূপ বিশ্বাস বলুন, কিংবা এই সমস্ত এই 60 জন বিধায়ক, বিদ্রোহী বিধায়ক সম্পর্কে যা যা অনৈতিক কাণ্ড জানেন, আর কেউ জানেন বলে তো মনে হয় না। তাই এটাই সুযোগ, ফুলটস বল এসেছে। কালীঘাটপন্থী তৃণমূল যারা নেতা নেতৃত্বরা যদি শোনেন, মারুন ছক্কা, একেবারে ছক্কা মেরে বল পাঠিয়ে দিন, এবং এদের বিরুদ্ধে একেবারে প্রত্যেকটা থানায় যা যা অভিযোগ আপনাদের কাছে রয়েছে, আপনাদের কাছে প্রমাণও থাকবে, যান। শুধুমাত্র বিধানসভায় গিয়ে কিংবা শুধুমাত্র সংবাদ মাধ্যমে গিয়ে বড় বড় কথা বললে হবে না। আজকে অভিযোগ নিয়ে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করুন, এবং সেই কমপ্লেনের ভিত্তিতে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম দাবি করেছেন, তাই আপনারাও কিন্তু একটা মানে ফুলটাস বলে ছক্কা মারার কিন্তু মেরে হিরো হওয়ার কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম আপনারাও পেয়ে গেলেন। এবার ইউটিলাইজ করতে পারলে ভালো, না করতে পারলে ওই ঋতব্রতপন্থী তৃণমূল ছক্কা মেরে যাবে, আর আপনাদের ওই বাউন্ডারির দাঁড়িয়ে বসে কিংবা মানে ওই ব্যাট ছেড়ে দিয়ে ময়দানের বাইরে বেরিয়ে যেতে হবে। যাই হোক, এই দুজনের হাতেই ব্যাট রয়েছে, দুজনের হাতেই বল তুলে দিয়েছে, আপনারা খেলুন। আমরা দেখি এতদিন আপনারা অত্যাচার করেছেন, সাধারণ মানুষ সহ্য করতে হয়েছিল মুখ বুঝে, এখন আমরা গ্যালারিতে সবাই বসে রয়েছি, আপনারা খেলুন, দেখি ঋতপন্থী তৃণমূল জেতে না কুণালপন্থী তৃণমূল জেতে। সবাই ভালো থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আশা করি আপনাদের ভালো লেগেছে। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।